200। ওকে, আমরা আবারও শুরু করছি। আমাদের এই অধ্যায়টা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। তুমি লিঙ্কগুলো একটু গ্রুপে দিয়ে দাও। আচ্ছা, আমরা আবারও শুরু করছি। যেহেতু তোমাদের সহযোগিতা দরকার, তোমরা সবাই যুক্ত হও। এবং আমরা এই যে সেকেন্ড পেপারের যে ক্লাসটা এখন শুরু করব সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টা হচ্ছে অনেক বড় একটা অধ্যায় এবং তোমাদের অনেকের কাছে এই টপিকসটা অনেক কঠিন মনে হইতে পারে। আমি শুধু সেই জিনিসগুলোই পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার আছে, ঠিক আছে? আমি তোমাদের রেসপন্স আশা করতেছি। তোমরা একটু বলো আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। যদি ঠিকভাবে শুনতে এবং দেখতে পাও তাহলে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। আনিকা রহমান যুক্ত হয়েছে, আরও যারা যুক্ত হচ্ছে সবাইকে ক্লাসে স্বাগতম। এইচএসসি 26 বেস পড়বো কি? আচ্ছা, 26 পড়বো, হ্যাঁ অবশ্যই 26 বেস বা 25 বেস, এটা কোনো ইয়া না। তোমাদের যেহেতু সাবজেক্ট আছে অবশ্যই ক্লাস করতে পারো। আমিনা কে মিম, তসলিমা আক্তার, ওকে। আমরা এই অধ্যায়টা, আমি ভালো আছি, আনন্দ এবং তাহমিদ যুক্ত হয়েছে। আমরা এই অধ্যায়টা পড়বো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, হ্যাঁ, সেকেন্ড পেপার। এখন আমরা সেকেন্ড পেপার পড়তেছি, দ্বিতীয় পত্র, হ্যাঁ। তো দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই অধ্যায়টা তোমাদের অনেকে স্কিপ করার চিন্তাভাবনা করে যাচ্ছ। তো স্কিপ যারা করতে চিন্তাভাবনা করছিলা তোমাদেরকে বলবো ক্লাসটা করো, তারপরে তোমাদের স্কিপ করার যে চিন্তাভাবনা ছিল সেই চিন্তাভাবনা চলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আমরা টার্গেট করতেছি। 2টা প্রশ্নের মধ্যে আমরা আজকের ক্লাস থেকে আমরা কমপক্ষে ভাইয়া কেন আসন? আমি ভালো আছি। আতিকুর, আমি ভালো আছি। বাকিদের কি অবস্থা বলো? আচ্ছা, এই যে লিঙ্কগুলো গ্রুপে দিছে, গ্রুপে মনে হয় দিছে। আচ্ছা, লিঙ্কগুলো গ্রুপে দিছে, সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। আমরা শুরু করে দিই তাহলে, কেমন? এই অধ্যায়ে এক অধ্যায়ের সাল মনে রাখবো কেমনে? আচ্ছা, অধ্যায় 1-এর সাল মনে রাখার কিছু নাই। সিকোয়েন্স দিস, ধারাবাহিকভাবে যদি তুমি অধ্যায়টা পড়ো তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি শুরু করতেছি, তার আগে তোমাদের কে বলি, তোমরা মেইন বই যেটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে সব টপিক নাই, হ্যাঁ। সাইমুন বলতেছে, সাইউন ইসলাম শাফিন বলতেছে যে গল্প না করে। আমি গল্প করতেছি না, আমি জাস্ট শুরুটা করতেছি, হ্যাঁ। তো তোমাদের শর্ট সিলেবাস, যার কারণে হচ্ছে এখান থেকে অনেক টপিক বাদ গেছে। তবে যেগুলো পড়া লাগবে সেগুলো আমরা এখন আলোচনায় চলে যাব। তাহলে আগে প্রথমে আমাদের দরকার হচ্ছে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো বাংলার অতীত পরিচয়ে আমাদের যা দরকার সেটা হচ্ছে কি, আগে বাংলা যে জনপদটা, সেই জনপদটার কথা আমরা বলি যে প্রাচীন বাংলায় মানে অতীতে প্রায় 16টি জনপদ ছিল। কয়টি জনপদ? 16টি জনপদ ছিল। পরীক্ষায় যদি আসে যে প্রাচীন বাংলায় কয়টি জনপদ ছিল, 16টি জনপদ। তাহলে প্রাচীন বাংলা নামে কোনো একক রাষ্ট্র ছিল না, এগুলো এক একটা জনপদ ছিল। এক একটা জনপদে মানুষরা বসবাস করত। বিভিন্ন অঞ্চলের মধ্যে রাঢ়, গুড়, বরেন্দ্র, বঙ্গ, সমতট, হরিকেল, পুণ্ড্রবর্ধন, এরকম জনপদ ছিল। আবুল ফজলের মতে, আবুল ফজলের বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে আইন-ই-আকবরী। একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করি তোমরা অনেক কিছু এখান থেকে কমন পাবে। অধ্যায়টা বিশাল বড়, আমি 1 ঘন্টার ভিতরে শেষ করার চেষ্টা করব যাতে তোমাদের সময় বেশি না লাগে। তাহলে আগে যেহেতু অনেক উচ্চ নদী ছিল, নদীগুলোর পার্শ্ববর্তী ফসল মাঠ যাতে রক্ষা পায় ওই বন্যার প্লাবন থেকে, এই জন্য আল নির্মাণ করত। তাহলে বঙ্গ এই জনপদ যেটা, এটার সাথে তারা আল নির্মাণ করত, যার কারণে এটা বঙ্গ যোগ আল বাঙ্গালা। এই যে বাংলা, সেখান থেকেই বাংলার শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে এটা আবুল ফজলের বইয়ের নাম মনে রাখবা আইন-ই-আকবরী। সম্রাট আকবরের সময়ে লেখা সেই আইন-ই-আকবরী বইয়ের মধ্যেই বাংলা সম্পর্কে বা বঙ্গ জনপদ সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। এবার আমরা জানি যে বাংলা, হ্যাঁ, তো নদিয়া দখল করেছিল 1203 সালে বখতিয়ার খলজি সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করে। ধীরে ধীরে বাংলা দিল্লির সুলতানদের একটি সুবা মানে কি? সুবা মানে হচ্ছে প্রদেশ। সুবা মানে কি? প্রদেশ। ওকে, তাহলে সুবা মানে হচ্ছে প্রদেশে পরিণত হয়। এবার আমরা যাই যে তোমার এগুলো পড়ার দরকার নাই, জাস্ট বাংলার যে তথ্যটা দিছি সেটা মনে রাখবা।
কোম্পানির আগমন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে 31 ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেখানে 218 জন বণিক ছিল, 218 জন শেয়ার হোল্ডার, মনে রাখবা 218 জন শেয়ার হোল্ডার ছিল, ঠিক আছে, 218 জন শেয়ার হোল্ডার ছিল, এটা মনে রাখবা। প্রতিষ্ঠা হয়েছে 1600 সালে এবং 31 ডিসেম্বর কার কাছ থেকে অনুমতি নিয়ে? রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে। তাহলে কোম্পানি যেটা রানী এলিজাবেথ, সেই এলিজাবেথের কাছ থেকে অনুমতি নিয়ে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 218 জন ব্যবসায়ী ছিল এবং এটার ফুল নাম ছিল গভর্নর দ্য কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইন্টু দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ভারতে কোম্পানির অনুমতি দিয়েছিল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে। 13 সালটা মনে রাখবো, তোমাদের অনেক বইয়ে 1612 দেওয়া থাকতে পারে, এটা ভুল তথ্য। 13 সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দেন এবং সেই অনুমতি অনুযায়ী সুরাটে বাণিজ্য কুটির স্থাপন করেন। তাহলে কোম্পানি প্রদেশ অর্থাৎ বাংলায় কোম্পানির প্রদেশ, তাহলে কোম্পানিরা মাত্র 3000 টাকার বিনিময়ে যে শাহজাদা সুজাকে চিকিৎসা করার বিনিময়ে তিনি 3000 টাকা করের বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। তাহলে জিব্রাইল ব্রাউটন ছিল চিকিৎসক, এটা একটা তথ্য। তাহলে জিব্রাইল ব্রাউটন চিকিৎসা করছে শাহজাদা সুজাকে, এবং এর পাশাপাশি আরেকজন চিকিৎসক যার নাম হচ্ছে হ্যামিল্টন, তিনি পরবর্তীতে ফররুখশিয়রকে চিকিৎসা করেছিলেন। তাহলে আমরা দেখি যে প্রথমে হচ্ছে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে বাংলায়, তাহলে বাংলায় শাহজাদা সুবেদার মানে প্রদেশের কর্মকর্তা শাহজাদা সুজা যিনি ছিলেন তাকে জিব্রাইল ব্রাউটন চিকিৎসা করছে, মাত্র 3000 টাকা করের বিনিময়ে তারা বাণিজ্য করার অনুমতি দিয়েছিল সেই সময়। পরবর্তীতে সুটানটি যে এখানে একটা অস্থায়ী ঘাঁটি নির্মাণ করেছিল তারা, সেটা হচ্ছে 1690 সালে এটা জব চার্নকের নেতৃত্বে সুটানটি বাণিজ্য কুটির স্থাপন করে। এবং সেটা এই যে জব চার্নকের কথা বলছে, তিনি তার নেতৃত্বেই মূলত কলকাতায় অর্থাৎ ভারতের কলকাতায় যে তোমার শহর নির্মাণ হয়েছে এবং কলকাতায় কি যে তোমার বন্দর গড়ে উঠেছে। এই যে জিনিসটা মনে রাখবা, জব চার্নকের নেতৃত্বে কলকাতায় শহর বা বন্দর গড়ে ওঠে। 1698 সালে কোম্পানি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলে। তাহলে যেই দুর্গটা নবাব সিরাজউদ্দৌলা ভেঙে দিয়েছিল সেটা গড়ে তুলেছিল 1698-তে। 1600 কত সালে? 98 সালে এই যে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে, এটা মনে রাখবা। আমি আস্তে আস্তে সামনের দিকে আগাই। তাহলে সম্রাট ফররুখশিয়র, আমরা একটু আগে জানলাম যে জিব্রাইল ব্রাউটনের চিকিৎসায় সন্তুষ্ট হয়েছিলেন হচ্ছে শাহজাদা সুজা, আর উইলিয়াম হ্যামিল্টনের চিকিৎসায় সন্তুষ্ট হয়েছিল ফররুখশিয়র। আমরা একটু আগে জানলাম শাহজাদা সুজা শুধু বাংলায় 3000 টাকার করের বিনিময়ে, আর ফররুখশিয়র সমগ্র ভারতে যে তোমার মাত্র নাম মূল্যে বিনা শুল্কে, যেটাকে আমরা বলি বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। তাহলে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি কে দিয়েছিল? পরীক্ষায় আসবে যে ভারতবর্ষে তোমাদের কনফিউজ করার জন্য বলবে ভারতবর্ষে বিনা শুল্কে অনুমতি করার পারমিশন কে দিয়েছে ইংরেজদের, সেটা হচ্ছে ফররুখশিয়র সম্রাট, তিনি সমগ্র ভারতবর্ষের সম্রাট। আর শুধু বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছেন 3000 টাকার করের বিনিময়ে, সেটা কে? শাহজাদা সুজা। তাহলে 3000 টাকা। ওকে, অনেক দেরি হয়ে গেছে কি আমার? না, দেরি হয় নাই। কখন শুরু হয়েছে? মাত্র শুরু হয়েছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা যাই, যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে পড়াচ্ছি, পরীক্ষা যেগুলো আসবে আর কি। পলাশির যুদ্ধ, এটা থেকে একটা এমসিকিউ থাকবেই। তাহলে নবাব আলিবর্দী খান হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নানা, তার মৃত্যুর পরে সিরাজউদ্দৌলা 10 এপ্রিল 1756 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন। তাহলে যে সম্রাট নবাব সিরাজউদ্দৌলা যিনি, তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হয়েছিলেন। ইংরেজরা তাকে কোনো অভিবাদন জানায়নি, যার কারণে তিনি অসন্তুষ্ট হয়ে ইংরেজদের দুর্গ ভেঙে দিতে গেছিলেন এবং কলকাতা অভিযানে তিনি সফলও হয়েছিলেন এবং গভর্নর ড্রেক পালিয়ে যান। তাহলে সে সময়ে কার শাসন আমলে মূলত গভর্নর ড্রেক ছিলেন? হ্যাঁ, ড্রেক কে ছিলেন বলো তো? ড্রেক ছিলেন হচ্ছে গভর্নর, ইংরেজদের গভর্নর। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা যে সময় শাসন করছিলেন, নবাবী ক্ষমতায় ছিলেন, সেই সময়ে ড্রেক যে সে সময় ইংরেজদের একজন কর্মকর্তা ছিলেন, গভর্নর ছিলেন, তিনি পালিয়ে জাহাজে আশ্রয় নেন। পরবর্তীতে মানিক চাঁদের হাত দিয়ে নবাব মুর্শিদাবাদে ফিরে আসেন, অর্থাৎ হচ্ছে শাসনভার মানিক চাঁদ। এই যে মানিক চাঁদ, তাকে কলকাতার ভার দিয়ে চলে আসেন, অর্থাৎ মুর্শিদাবাদে চলে আসেন। মুর্শিদাবাদ কাদের রাজধানী? এই যে নবাব সিরাজউদ্দৌলার রাজধানী। তাহলে এটা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার রাজধানী। ওকে, প্রথমে আলিবর্দী খানের ছিল, পরে নবাব সিরাজউদ্দৌলা সেটা রাজধানী। ষড়যন্ত্রের সূচনা যেটা, এটা আমাদের দরকার নেই, এটা তোমরা সবাই জানো। পলাশির যুদ্ধ সালটা মনে রাখবা, 1757, 23 জুন 1757। কোন
তোমার নদীর তীরে, তোমরা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। পলাশীর প্রান্তরে যুদ্ধ, পলাশীর প্রান্তরটা কোন নদীর তীরে সেটা আমাকে একটু জানাও। নবাব সিরাজউদ্দৌলার পরিণতি হচ্ছে পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলা মিরনের আদেশে মাহমুদী বেগের হাতে নিহত হন এবং সেই দিনে মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হন। ইংরেজ শাসন আমলের সূচনা, তোমরা শাসন আমলটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই আগে থেকেই জানো। তো দেওয়ানিও লাভ করেছে তারা। প্রথমে তারা অল্প অল্প জায়গায় তারা দেওয়ানি লাভ করলেও পরবর্তীতে তারা সমগ্র ভারতবর্ষে ক্ষমতা দখল করে নেয়। আচ্ছা, এবার আসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের আমলে কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে বন্দোবস্ত প্রথা। ওয়ারেন হেস্টিং তিনি টেস্টিং করার জন্য 1 সালা 5 সালা অর্থাৎ 1 বছরই এবং 5 বছরই বন্দোবস্ত মানে হচ্ছে জমিদারির ব্যবস্থা চালু শুরু করে। কর্নওয়ালিস এসে সেই একদম লিজ দিয়ে দেয়, অর্থাৎ হচ্ছে চিরস্থায়ীভাবে সেটা দিয়ে দেয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে 1 সালা 5 সালা কার, যে তোমার ওয়ারেন হেস্টিংয়ের, তিনি টেস্টিং করছে মানে কিভাবে কি করা যায়। পরে কর্নওয়ালিস আসলো, কর্নওয়ালিস এসে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে দিল 1793 সালে। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা এমসিকিউ থাকতে পারে। এবার আসি হচ্ছে তোমার কুটির শিল্প তারা ধ্বংস করেছে বাংলার, এবং এই কারণে অর্থনৈতিকভাবে আমাদের এখানে দুঃখ দুর্দশার কোনো কমতি ছিল না। বাংলায় একটা দুর্ভিক্ষ হয়েছে যেটাকে আমরা বলি 76-এর মনন্তর, যেটা 1176 সালে, হ্যাঁ, এবং 1770-এ। তাহলে 1176, যার কারণে এই 76-এর মনন্তর বলা হয়, 76-এর মনন্তর। তাহলে 76-এর মনন্তর হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশদের শোষণ। এবার আসি সামাজিক অবস্থা, গেল এটা গেল, এগুলো দরকার নাই, এগুলো নিয়ে তোমরা আগে থেকেই পড়েছো, অনেক দীর্ঘ সময় ধরে তোমরা সময় পেয়েছো। এই যে ভারতীয় পরিষদ আইন, ভারতীয় পরিষদ আইন থেকে তোমাদের অনেক সময় এমসিকিউ থাকে। ভারতীয় পরিষদ এটা হয়েছে মূলত 1857 সালে একটা বিদ্রোহ হয়েছিল যেটার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ, হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা লাগবে, পরে লাগবে, আমি নিব। ওটা করছো, করছো ফ্রন্ট সাইজ, আচ্ছা ওইগুলো বাদ দিছো যেগুলো নাই। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে কি, যে তোমার সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া, এবং সিপাহী বিদ্রোহ শুরু হয় এই যে 1857-তে। এই সিপাহী বিদ্রোহের মধ্য দিয়েই হচ্ছে ভারতবর্ষে তোমার এক ধরনের শাসন ব্যবস্থার পরিবর্তন আসে। বিশেষ করে আমরা জানি যে 1757-এর পরে 1858-এ ব্রিটিশ শাসন আমল শুরু হয়। আমরা এখানে 100 বছর হচ্ছে কোম্পানির শাসন। যদি আমাদেরকে জিজ্ঞেস করে, তোমরা একটা জিনিস কনফিউজড হবে না, সেটা হচ্ছে যদি পরীক্ষায় আসে যে কোম্পানির শাসন কত সাল থেকে কত সাল, তাহলে 1757 থেকে 1857 হচ্ছে এটা হচ্ছে কোম্পানির শাসন। 1858 থেকে 1947 হচ্ছে এটা ব্রিটিশ সরকারের শাসন। হুট করে ব্রিটিশ সরকারের শাসন পুরোটাই বলে দিও না, এটা পুরোটাই ব্রিটিশ সরকারের শাসন না, এটা হচ্ছে কোম্পানির শাসন, এটা হচ্ছে ব্রিটিশ সরকারের শাসন, পুরোটাই কিন্তু ইংরেজ শাসন, কারণ তারা জাতের দিক থেকে ইংরেজ ছিল। তাহলে এটা ইংরেজ শাসন, কিন্তু এটা হচ্ছে কোম্পানির শাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর এটা হচ্ছে তোমার ব্রিটিশ সরকারের শাসন। তাহলে ব্রিটিশ সরকারের শাসন হচ্ছে যে তোমার 1858 থেকে। তাহলে এই 1858-এর পরে তারা ভারতবর্ষকে শাসন করার জন্য প্রথমে একটা আইন পাঠায়, যেটা 1861 সালের ভারতীয় পরিষদ আইন নামে পরিচিত। এই আইনের বৈশিষ্ট্যগুলো কি, আসলে এই আইনের প্রস্তাব কে করেছে? দেখো, আইনটি গভর্নর লর্ড ক্যানিং প্রস্তাব। তাহলে লর্ড ক্যানিং মূলত এটা প্রস্তাব করেছেন। পরবর্তীতে চার্লস উড বিলটি ব্রিটিশ পার্লামেন্ট থেকে উপস্থাপন করেন, এবং সেটা পরবর্তীতে একটা রাজকীয় অনুমোদনের মাধ্যমে 1861 সালে সেটা আইনে পরিণত হয়। এবং এই আইনের লক্ষ্য উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতকে একটা প্রশাসনিক কাঠামোর মধ্যে আনা, কারণ হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে কোনো সরকার ব্যবস্থা ছিল না, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো সরকার ছিল না, তারা হচ্ছে কোম্পানির শাসন, এরা লাঠিয়াল বাহিনী দিয়ে এই সরকার চালাতো, যার কারণে এখানে কোনো সরকার ব্যবস্থা ছিল না। তো ফর দ্য ফার্স্ট টাইম 1861 সালেই মূলত ভারতকে একটা সরকারি কাঠামোর মধ্যে আনার জন্য তারা 3টা বিভাগ প্রতিষ্ঠার দিকে মনোযোগী হয়, বিশেষ করে আইন বিভাগ এবং শাসন বিভাগ প্রতিষ্ঠার দিকে মনোযোগী হয়। আইন বিভাগ এবং নির্বাহী বিভাগ, শাসন বিভাগকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে কি নির্বাহী বিভাগ। তাহলে আইন বিভাগ ও নির্বাহী বিভাগ প্রতিষ্ঠার জন্য এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে 12 সদস্য বিশিষ্ট একটা আইনসভা গঠন করা হয়েছে, কারণ এর আগে কোনো আইনসভা ছিল না। এবং নির্বাহী বিভাগের মধ্যে 3 থেকে 5 জন সদস্য করা হয়। 3 জন এমন ব্যক্তি হইতে হবে যারা 10 বছর ভারতবর্ষে কাজ করেছে, এরকম হইতে হবে। তাহলে গভর্নর জেনারেলের সদস্য সংখ্যা কতজন? 5 জন। তাহলে গভর্নর জেনারেল মানে হচ্ছে নির্বাহী পরিষদ, মানে হচ্ছে শাসন বিভাগ আর কি। আর আইনসভা মানেই তো বুঝছো, আইনসভা মানে হচ্ছে কি আইন বিভাগ।
তো বিচার বিভাগ তো আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে আলাদা, তাহলে 6 থেকে 12 জন অতিরিক্ত সদস্য সহ আইনসভা এবং হচ্ছে 5 জন সদস্য নিয়ে এই যে তোমার শাসন বিভাগ গঠনের দিকে মনোযোগী। ফুটপোলিও পদ্ধতি কি? ফুটপোলিও পদ্ধতি সম্পর্কে একটু পরেই তোমরা পাবে। ফুটপোলিও পদ্ধতি মানে হচ্ছে যে বিভাগের কাজ সে বিভাগে দেওয়া, যেমন অর্থ বিভাগের কাজ অর্থ বিভাগ, আইন বিভাগ ও সামরিক বিভাগের কাজ সামরিক বিভাগকে দেওয়া। এই যে প্রত্যেকটা বিভাগের কাজ আলাদা আলাদা মানে বিভাগকে দিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফুটপোলিও পদ্ধতি। এটা 1861 সালের আইনের একটা অন্যতম বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো, পরীক্ষা জিজ্ঞেস করবে যে ফুটপোলিও পদ্ধতি কোন আইনের বৈশিষ্ট্য, তখন তোমাকে উল্লেখ করতে হবে, অথবা 1861 সালের আইনের বৈশিষ্ট্য কি। আবার দেখো যে তোমার প্রাদেশিক আইনসভা, বিশেষ করে এই সময়ে যে তোমার গভর্নর জেনারেলের ক্ষমতা দেওয়া হয়, গভর্নর জেনারেলকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। আমরা জানি যে কয়জন গভর্নর জেনারেল নিয়োগ করা হয়েছে এই আইনের মাধ্যমে। এই গভর্নর জেনারেলের নিয়োগ করা হয়েছে 5 জন সদস্যকে, 3 জন এমন যারা 10 বছর ধরে আগে থেকে ভারতে কাজ করেছে। গভর্নর জেনারেলের ক্ষমতার মধ্যে তাকে বিল অনুমোদন ও বাতিল এবং 6 মাসের জন্য জরুরি অধ্যাদেশ ঘোষণার পারমিশন দিয়েছে। তিনি চাইলে যে কোনো দেশের সীমা পরিবর্তন ও নতুন প্রদেশ গঠন করতে পারেন। এবার আসি আমরা যদি সেনাবাহিনীর প্রধানের কথা, এগুলো দরকার নাই, আমাদের বাকিগুলো দরকার নাই। আমরা এখন ফুটপোলিও পদ্ধতি কি সেটা এখানে এমসিকিউ আকারে আসে। দেখো যে ফুটপোলিও পদ্ধতি শাসনের সুবিধার্থে বিভাগের দায়িত্বে নির্বাহী সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফুটপোলিও পদ্ধতি। আচ্ছা, এখানে আরও কয়েকটা এমসিকিউ আছে, যেমন ধরো কতজন সদস্য নিয়ে গভর্নর জেনারেল নির্বাহী পরিষদ গঠিত? 5 জন। কোন আইন দ্বারা ভারতীয় আইনসভার প্রবেশাধিকার লাভ করে ভারতীয় পরিষদ? ফর দ্য ফার্স্ট টাইম এই আইনের মাধ্যমে। গভর্নর জেনারেল কয় দিনের জন্য অধ্যাদেশ জারি করতে পারে? 6 মাসের জন্য। এই তথ্যগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক হেল্পফুল হবে এমসিকিউর জন্য। এবার আসি আরেকটা 1892। এই আইনটা মূলত হওয়ার পিছনে কারণ হচ্ছে 1861 সালের কিছু সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে এই আইনটা হয়েছে। এই আইনটার মাধ্যমে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তনগুলো কি আমরা সেদিকে যাই, বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানবো। তাহলে 1892 যে আইন, লর্ড ক্রস 1892 সালে একটি আইন প্রণয়ন করেন এবং এই আইনের মূল বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা কথা বলবো। সদস্য সংখ্যা আগে যেটা 6 থেকে 12 জন ছিল সেই সংখ্যাটা বাড়িয়ে যে 10 থেকে 16 জন পর্যন্ত অতিরিক্ত সদস্য, সর্বোচ্চ 6 জন সরকারি সদস্য হতে পারবে। এগুলো মুখস্থ করার দরকার নেই, তোমরা শুধু এটা মনে রাখো 10 থেকে 16 জন করা হয়েছিল এই আইনের মাধ্যমে। সদস্য সংখ্যা তাহলে বাড়ানো হয়েছে আইনসভায়। তাহলে আইনসভায় প্রথমে ওই যে 1861 সালে যেটা পড়ছি সেখানে ছিল হচ্ছে 6 থেকে 12 জন, আর 1892 যেটা পড়তেছে এখন সেটাতে বাড়ানো হয়েছে সংখ্যা, যে 10 থেকে কতজন করা হয়েছে? 16 জন করা হয়েছে। তাহলে আমরা পার্থক্য কিছু পাচ্ছি। তো আগে হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ ছিল না। তাহলে দেখো কোন আইনের মধ্যে প্রাদেশিক আইন পরিষদ ছিল না? 1861 সালে প্রাদেশিক আইন পরিষদ ছিল না, কিন্তু 1892-তে প্রাদেশিক আইন পরিষদ সৃষ্টি করা হয়। পার্থক্য মনে রাখবা। এবং সদস্য সংখ্যা সর্বোচ্চ 20 জন করা হয়, এটাও মনে রাখবা। এবার আসি হচ্ছে তোমার 5 জন নির্বাচিত, এগুলো দরকার নাই। এবং আর একটা সাংবিধানিক গুরুত্ব আছে, সেটা হচ্ছে কি যে ভারতবর্ষের মধ্যে এর আগে প্রতিনিধিত্বশীল সরকারের মানে ভারতীয় আইন পরিষদে যোগ দিয়ে, ভারতীয়রা আইন পরিষদে যোগ দিয়ে রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন করে, নির্বাচনের নীতির স্বীকৃতি লাভ করে এবং অর্থনৈতিক বিষয়ে আলোচনা করার একটা সুযোগ পায়। প্রশ্নোত্তরের অধিকার ভারতীয়দের জন্য রাখা হয়। এরপরে আমরা একটু দেখি যে এটা দরকার নাই বাকিগুলো। 1885 সালের একটা কংগ্রেস প্রতিষ্ঠার বিষয়ে আমি তোমাদেরকে একটু কথা বলি। কংগ্রেস কি? কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক সংগঠন। তাহলে প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে কোনটা? কংগ্রেস। কটা সিকিউ আসবে? 2টা। পিডিএফ দিয়ে দিও। শ্রাবণী দাস বলছে ভাই পিডিএফ দিয়ে দিও। আচ্ছা, সঞ্জিদা, আনিকা, রিশা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি পিডিএফ থেকে পড়াচ্ছেন? উইকিপিডিয়া থেকে পড়াচ্ছেন? হাসান আহমেদ মুন্না, উইকিপিডিয়া থেকে পড়াচ্ছি না। কেন কেন মনে হচ্ছে উইকিপিডিয়া? এটা তোমাদের ক্লাসের টপিক, এটা এভাবে সাজানো হয়েছে। ওকে 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 ওকে, আমরা তাহলে এরপরে আলোচনায় যাই। সেটা হচ্ছে কি যে আমাদের যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই অধ্যায়ের বিশেষ করে আইনগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমি সামারি করে দিচ্ছি আইনের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ যে আইনগুলো আছে আইনের বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, পড়বা। এরপরে আমাদের হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের আর যে বিষয়টা এর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কয়টা, এতগুলো সাল কিভাবে মনে রাখবো?
পড়তে পড়তে হয়ে যাইতো, কিন্তু পড়ানোই দেখে এই অবস্থা। এটা আমি তোমাদের যেটা বলছি আইনের বৈশিষ্ট্যগুলো পড়বা, যে দুইটা আইন, একটা হচ্ছে 1861, 1892, ওকে, এই যে আইনগুলো বললাম। এবার আসি হচ্ছে আমরা এইখানে এই জায়গাটাতে একটু আলোচনা করি, আলোকপাত করি। এইটা প্রতিষ্ঠা হওয়ার পেছনে মূল দুইটা কারণ, একটা হচ্ছে ভার্নাকুলার ফ্রেজ অ্যাক্ট, এবং আর একটা হচ্ছে লাইসেন্স অ্যাক্ট। অ্যাক্ট মানে তো বুঝো, অ্যাক্ট মানে হচ্ছে কি আইন। তো ভার্নাকুলার ফ্রেজ অ্যাক্ট এবং লাইসেন্স অ্যাক্ট পাস হয় সংবাদপত্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। সংবাদপত্র কি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। এটা কীরকম, যে 1878 সালে লর্ড লিটনের আমলে ভার্নাকুলার ফ্রেজ অ্যাক্ট এবং লাইসেন্স অ্যাক্ট সংবাদপত্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মূলত এই যে তোমার কি একটা আইন জারি করে, অর্থাৎ সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ভার্নাকুলার ফ্রেজ অ্যাক্ট এবং অস্ত্র নিরস্ত্রীকরণের লক্ষ্যে লাইসেন্স অ্যাক্ট প্রবর্তন করে। পরবর্তীতে 1883 সালে ইলবার্ট বিল, এই যে তোমার বিলটা, এগুলো সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার। ভার্নাকুলার ফ্রেজ অ্যাক্ট মানে সংবাদপত্র যাতে ব্রিটিশদের বিরুদ্ধে লিখতে না পারে, লাইসেন্স অ্যাক্ট মানে হচ্ছে যাতে অস্ত্রের ব্যবহারটা সীমিত করা যায়, এবং ইলবার্ট বিল মানে হচ্ছে কি ভারতীয়রা কাদের বিচার করতে পারবে, ভারতীয়দেরকে বিচার করতে পারবে, ব্রিটিশদের কোনো বিচার করতে পারবে না। মানে ইলবার্ট বিলে বলা হয়েছে কি ভারতীয়দের মধ্যে যারা বিচারক আছে তারা ব্রিটিশদের বিচার করতে পারবে না, ভারতীয়দের বিচার করবে। তো ফলে কি হচ্ছে, ভারতীয়দের প্রতি একটা তোমার নেতিবাচক মনোভাব ব্রিটিশদের মধ্যে দেখা গেল, যার কারণে ভারতীয়দের মধ্যে অসন্তোষ বেড়ে যায়। ফলে এই গণবিক্ষোভ শান্ত করার জন্য, অর্থাৎ ভারতীয়রা যখন বিক্ষুব্ধ হয়ে উঠলো, এই গণবিক্ষোভকে শান্ত করার জন্য কৌশলে যে তোমার অ্যালান অক্টাভিয়ান হিউম, অর্থাৎ যেটাকে আমরা অ্যালান তোমার অক্টাভিয়ান হিউম, ওকে, এই ব্যক্তিকে তোমার দায়িত্ব দেওয়া হয়। কিসের দায়িত্ব? অর্থাৎ লর্ড ডাফরিন তাকে দায়িত্ব দেয়, যে একটা রাজনৈতিক সংগঠন গঠনের জন্য। অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম পরামর্শ দিয়েছে ডাফরিনকে, ডাফরিন তাকে দায়িত্ব দিয়েছে। তাহলে পরামর্শ দিয়েছে কে? অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং ডাফরিন তাকে দায়িত্ব দিয়েছে যে তুমি একটা রাজনৈতিক দল বানাও। এবং এই অ্যালান অক্টাভিয়ান হিউমকেই বলা হয় প্রতিষ্ঠাতা। তাহলে কে কংগ্রেসের প্রতিষ্ঠাতা? তখন অ্যালান অক্টাভিয়ান হিউম। আবার প্রতিষ্ঠাতা সভাপতির কথা বললে কিন্তু তার কথা আসবে না, তিনি সভাপতি ছিলেন না, তিনি সাধারণ সম্পাদক ছিলেন। যে অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন সাধারণ সম্পাদক। তাহলে প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন সে বিষয়ে আমরা এখন জানবো। যে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে 28 ডিসেম্বর 1885 সালে বোম্বে শহরে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, প্রথম সভাপতি হচ্ছে ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 4টি, মনে রাখবা কয়টি? 4টি। পরীক্ষা এমসিকিউ আসতে পারে লক্ষ্য উদ্দেশ্য কয়টি ছিল। কংগ্রেসের বিকাশ দ্বারাই আমরা দুইটা পন্থী দেখবো, একটা হচ্ছে মডারেট নরমপন্থী, নরমপন্থীদের মধ্যে কারা ছিল, আর চরমপন্থী কারা। নরমপন্থী মানে হচ্ছে তারা অনুনয় বিনয় বা আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে দাবি জানাতো, তারা ওই বিপ্লবী পন্থায় কোনো কিছু আদায় করার চেষ্টা করতো না। যার কারণে এই অ্যালান অক্টাভিয়ান হিউম তাকে আমরা প্রতিষ্ঠাতা বললেও পরবর্তীতে জানো যে সভাপতি হিসেবে উমেশচন্দ্র ব্যানার্জি দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে দেখো নরমপন্থী কারা? যারা অনুনয় বিনয় বা হচ্ছে রিকোয়েস্টের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছ থেকে দাবি দাওয়া উত্থাপন করতো, এবং অন্যদিকে যারা হচ্ছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বা হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে তোমার বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করতো, তারা হচ্ছে চরমপন্থী। এই বিষয়টা এইভাবেই মনে রাখো। তো এখানে যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে নরমপন্থীদের নামগুলো থেকে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে নরমপন্থী নেতা কারা। তো নরমপন্থী বলতে আমি বললাম যে কি, যারা ব্রিটিশদেরকে রিকোয়েস্ট করতো কোনো একটা দাবির প্রেক্ষিতে আবেদন নিবন্ধনের মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে দাবি দাবা জানাতো। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, নরমপন্থী। আর একটা পন্থী যারা বঙ্গভঙ্গের পরে চরম লেভেলের মানে উগ্র হয়ে যায়, তাদের মধ্যে চরমপন্থী বলা হয় এদেরকে। 1905 সালে বঙ্গভঙ্গের পর সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন শুরু হয়, কিন্তু এমন একটা দল গড়ে ওঠে যারা হচ্ছে চরমপন্থী। বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, এরা হচ্ছে তোমার সক্রিয় আন্দোলনের পক্ষে ছিলেন, এবং তারা হচ্ছে চরমপন্থী বা এক্সট্রিমিস্ট ছিল। এক্সট্রিমিস্ট মানে হচ্ছে কি, যারা মোটামুটি যে তোমার চরম পন্থায় আন্দোলনের মাধ্যমে আন্দোলনের পক্ষে তারা মত, এবং তাদের কথা হচ্ছে আন্দোলনে সরকারকে বেকায়দে ফেলে আমরা অধিকার আদায় করে নেব। আচ্ছা, এইগুলো বাকিগুলো জানার দরকার নাই। কংগ্রেস সম্পর্কে তোমরা একটু ধারণা নেবে। কংগ্রেসের বিশেষ করে কার্যক্রম,
এই যে লক্ষ্য উদ্দেশ্যগুলো আমি বললাম কংগ্রেসের, সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো যে সময়টা তোমরা পাচ্ছ। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে ছেড়ে দিব, একটু পরেই ছেড়ে দিব। তো কংগ্রেসের বিষয়টা এইটুকু গেল। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের বঙ্গভঙ্গের বিষয়টা। বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছে। বঙ্গভঙ্গ মানে কি? এই যে বাংলা, দেখো আমি তোমাদেরকে একটা আনুমানিক একটা চিত্র এখানে দেখাই। এই যে বাংলাদেশ, এই যে ভারত, ভারতীয় উপমহাদেশ, ধরো এটা ভারতীয় উপমহাদেশ, এটা পাকিস্তান, এদিকে বিহার, উড়িষ্যা এবং কলকাতা, এদিকে হচ্ছে কি আসাম। এই যে পুরো এলাকাটা, যে আমি কি বলছি, বাংলা বলতে কি, বাংলা বলতে বিহার, উড়িষ্যা, কলকাতা, যে চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং হচ্ছে আসাম, এই পুরো এলাকাটাই। অর্থাৎ 1 সেপ্টেম্বর এটা ঘোষণা দেওয়া হয়, 15 অক্টোবর এটা কার্যকর করা হয়। তাহলে 15 অক্টোবর এটা কার্যকর করা হয়। তাহলে 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়, কার্যকর করা হয় কতই সেপ্টেম্বর, 15 অক্টোবর। পূর্ববঙ্গের মধ্যে কোন কোন এলাকা ছিল সেটা এখানে উল্লেখ করছে। পূর্ববঙ্গ মানে হচ্ছে বঙ্গের পূর্ব পাশে, অর্থাৎ আমি একটু আগে যে মানচিত্র তোমাদেরকে দেখালাম, ধরো এটা বাংলাদেশ, এটা হচ্ছে পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে বিহার, উড়িষ্যা, কলকাতা ছিল, আর রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম এবং আসাম, এই এলাকাটাই ছিল হচ্ছে কি পূর্ববঙ্গ। তো পূর্ববঙ্গের রাজধানী ছিল হচ্ছে তোমার কি, যে রাজধানী ছিল হচ্ছে যে তোমার ঢাকা, আর পশ্চিমবঙ্গের রাজধানী ছিল হচ্ছে কলকাতা। তাহলে আমরা পশ্চিমবঙ্গের রাজধানী পেলাম। গভর্নর হিসেবে ব্যামফিল্ড ফুলার, তাহলে ফুলার পূর্ববঙ্গে, আর পশ্চিমে হচ্ছে ফেজার পশ্চিমবঙ্গে। এই যে এমসিকিউ গুলো, এগুলো পরীক্ষায় আসবে এই জায়গা থেকে, জাস্ট এই জায়গা থেকে তোমরা এমসিকিউ পাবে, দুইটা মতো পাইতে পারো, অথবা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। 1 সেপ্টেম্বর ঘোষণা কে ঘোষণা দিয়েছে, এটা একটা বিষয়। লর্ড কার্জন ঘোষণা দিয়েছে। লর্ড কার্জন ঘোষণা দিয়েছে কেন? কারণ তিনি মনে করেন যে বঙ্গ এত বড় এলাকা, এটাকে শাসন করা, নিয়ন্ত্রণ করা সম্ভব না এত বড় এলাকায়। তো এই জন্য তিনি এটা করেছেন, অর্থাৎ বঙ্গভঙ্গ করেছেন। তাহলে বঙ্গভঙ্গের যাদের সাল মনে থাকে না তারা আমাকে মনে রাখো। আচ্ছা স্যার, আপনি তো 15 অক্টোবর পড়াইছিলেন, এই যে 16 অক্টোবর হচ্ছে এটা আমি যদি বলি তোমাদেরকে ঘোষণাগুলো দেওয়ার ক্ষেত্রে, যেহেতু তোমার ব্রিটিশ পিরিয়ড, তো ইংল্যান্ড আর বাংলাদেশের দিন রাত কিন্তু এক না। তো এটা অনেক সময় ইংল্যান্ডে যেটা 15 সেটা বাংলাদেশে 16, অথবা বাংলাদেশে যেটা 15 কোনটাতে আগে পড়ে, এটা আগে পড়ে এদিকে থেকে। এখানে দেখো কিছু কিছু বইয়ে 16 আছে, তবে অ্যাকুরেট তথ্যটা হচ্ছে 15 তারিখ। ঠিক আছে, 15 তারিখ বেশিরভাগ বইয়ে পাওয়া গেছে। আমি 16 তারিখ পাইছি, এটাকে আমি অস্বীকার করতেছি না। 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, কার্যকর করা হয় 15 অক্টোবর। 16 অক্টোবর এটা অনেক বইয়ে আছে, আমি তোমাদের অনেক বইয়ের মধ্যে 16 অক্টোবর দেখছি, এবং আবার কিছু বইয়ের মধ্যে 15 অক্টোবর। তো আমি রিলায়েবল মনে করি যে আমি 15 অক্টোবরটাই হচ্ছে রিলায়েবল। হ্যাঁ, এবং এইটাই আমি তোমাদেরকে পরবর্তীতে অ্যাড করেছি আর কি, 15 অক্টোবর। ঠিক আছে, আমি 15 অক্টোবরই বলেছি, আমি 16 অক্টোবর বলার প্রাসঙ্গিকতা আমি দেখতেছি না, আমার মনে নাই আসলে আমি বলছি কিনা। এটা কিছু বইয়ে আছে 16 অক্টোবর, যেমন ধরো তোমাদের অক্ষরপত্র বইয়ে থাকতে পারে, কিন্তু আমি পড়াই হচ্ছে মোজাম্মেল হক স্যারের বই থেকে বেশিরভাগ। ঠিক আছে, তো এই জন্য ওই বইয়ের মধ্যে তো আর থাকার কথা না, আমি দেখতেছি। তারপরও বঙ্গভঙ্গর বিষয়ে 16 অক্টোবর আছে হচ্ছে তোমার অক্ষরপত্র বইয়ে। ঠিক আছে, 16 অক্টোবর আছে কত অক্ষরপত্র বইয়ে। আর তোমাদের উইকিপিডিয়া থেকে শুরু করে বাংলাপিডিয়া, এবং ওইখানে আছে হচ্ছে 15 অক্টোবর। তো আমি মনে করি যে 15 অক্টোবরই হচ্ছে অ্যাকুরেট তথ্য। ঠিক আছে, তোমাকে কি স্যার ব্লক দিছে নাকি? মাহিকে ব্লক করা হয়েছে, সাসপেন্ড খাইছে, সাসপেন্ড, বুঝছো, সাসপেন্ড খাইছে, কারণ সে বেশি ফ্যান করে। এই ফ্যান করে এটা বাদ, সব টিচারকে মেসেজ দিয়ে আমার বিষয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, তো ফ্যান করা এটা ঠিক আছে, কিন্তু এই যে জিজ্ঞেস করা একজন আরেকজনের বিষয়ে আরেকজনের থেকে জিজ্ঞেস করা, এইগুলো কি, এগুলো কোন ধরনের ম্যানার? হ্যাঁ, যাই হোক, এখানে আমি কারো বিষয়ে বলার জন্য না, আমি ক্লাস করার জন্য আসছি, ডিস্টার্ব করবা না। তোমরা তোমাদের যাদের দরকার তারা ক্লাস করতেছে, যারা দরকার নাই তারা চলে যেতে পারো, নিজেদের মতো পড়ো, আমি বাধ্য করতেছি না কাউকে। তোমাদের প্রস্তুতি যদি থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতো করে পড়ো। প্রশাসনিক কারণ, বঙ্গভঙ্গের যে কারণগুলো ছিল, বাংলা ছিল আয়তন ও জনসংখ্যার বৃহত্তর প্রদেশ, তার মানে প্রায় 2 লক্ষ বর্গমাইল। বাংলাদেশ হচ্ছে মাত্র 56,000 বর্গমাইল। এই যে 56,000 বর্গমাইল, দেখো আমাদের বাংলাদেশ ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাহলে 2 লক্ষ বর্গমাইলের বিশাল এলাকা, হ্যাঁ, 2 লক্ষ বর্গমাইলের বিশাল এলাকাকে নিয়ন্ত্রণ করা কলকাতা থেকে বসে, এই কলকাতা থেকে বসে 2 লক্ষ মাইলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না, যার কারণে
এই যে তোমার লর্ড কার্জন ঘোষণা দিল যে বঙ্গকে 2 ভাগ করা হবে। বঙ্গকে কয় ভাগ করা হবে? 2 ভাগ করা হবে। তাহলে আমরা কিছু তথ্য জেনে নিই যে বাংলাকে 2 ভাগ করে ভাগ করার জন্য যে পরিকল্পনা সেটাকে বঙ্গভঙ্গ। বাংলার 2টা অংশ, পূর্ব পশ্চিম। পূর্ব অংশের মধ্যে আসাম, বিহার, তোমার চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা রাখা হয়। যে তোমার এরপরে হচ্ছে আমরা আরেকটা যেটা পশ্চিমবঙ্গ সেটা বিহার, উড়িষ্যা এবং কলকাতা। কলকাতাকে পশ্চিমবঙ্গের রাজধানী, ঢাকাকে পূর্ববঙ্গের রাজধানী করে 2 জন গভর্নর নিযুক্ত করা হয়। ব্যামফিল্ড ফুলারকে আমরা জানি যে ফুলার পূর্বে আর অ্যান্ড্রু ফ্রেজারকে পশ্চিমে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়। আর পশ্চিমবঙ্গে বেশিরভাগ ছিল হিন্দু আর পূর্ববঙ্গে বেশিরভাগ ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা। আর পশ্চিমবঙ্গে যারা বসবাস করতো তারা হচ্ছে এলিট পশ টাইপের আর কি, অর্থাৎ হচ্ছে ধনী বা হচ্ছে জমিদার শ্রেণীর, এবং তারা অনেক বেশি এগিয়ে ছিল কারণ তাদের রাজধানী কলকাতা এবং হচ্ছে এর পাশাপাশি হচ্ছে তাদের জমিদারি ছিল চৌধুরী, ব্যানার্জি, তারপরে হচ্ছে চ্যাটার্জি, মুখার্জি টাইপের মানুষগুলোই হচ্ছে এখানে বসবাস করতো। তো যার কারণে সেই এলাকা অনেক বেশি এগিয়ে গিয়েছিল। এবং এই যে প্রশাসনিক কারণটা, এটা একটা কারণ, ভ্যালিড কারণ। তাহলে আমরা পরীক্ষায় আসলে প্রশাসনিক কারণ লিখব, রাজনৈতিক কারণ লিখব পরীক্ষায়। এখান থেকে একটা সিকিউ প্রশ্ন থাকতে পারে, প্রায় প্রতি বছরই থাকে, বঙ্গভঙ্গের কারণ ব্যাখ্যা করো। তো কংগ্রেসের নেতৃত্বাধীন যে তোমার রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক কারণ হচ্ছে ইংরেজদের ওই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড মানে কাদেরকে ভাগ করবে? ভারতীয়দেরকে ভাগ করবে। কাদেরকে ভাগ করবে? ভারতীয়দেরকে ভাগ করবে। কি? হিন্দু এবং মুসলিমে ভাগ করবে। ঠিক আছে, হিন্দু এবং মুসলিম 2 ভাগে ভাগ করবে। তাতে লাভ কি? লাভ হচ্ছে যে ভারতীয়রা যদি 2 ভাগ বিভক্ত হয়ে যায়, হ্যাঁ, ভারতীয়রা যদি কি বিভক্ত হয়ে যায়, তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি সেটা হচ্ছে কি যে ভারতীয়রা দুর্বল হয়ে পড়বে, হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে তাদের মধ্যে বিভেদ তৈরি হবে, ফলে তারা বিভাজনের মধ্যে যাবে, ভারতীয়রা ব্রিটিশরা মাঝখান দিয়ে দীর্ঘ সময় শাসন করতে পারবে। এটাই হচ্ছে তোমার ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আর অনেক দিন ধরে মুসলমানরা দাবি জানিয়ে আসতেছে যে বাংলাকে নতুন প্রদেশে সৃষ্টি করা হোক, বা অর্থাৎ পূর্ব বাংলাকে নতুন প্রদেশে সৃষ্টি করা হোক। অর্থাৎ পূর্ব বাংলার দাবি কাদের ছিল? পূর্ব বাংলার দাবি ছিল হচ্ছে মুসলমানদের। যার কারণে আমরা হচ্ছে মনে করি যে মুসলমানদের দাবির প্রেক্ষিতে বঙ্গভঙ্গ করা হয়েছে। আর মুসলিমদের দাবির মধ্যে আমরা যেটা জানি যে নবাব স্যার সলিমুল্লাহ, যেটা আমরা 3য় অধ্যায়ে পড়ছি, 3য় অধ্যায়ে নবাব স্যার সলিমুল্লাহ সমর্থন করেছিলেন বঙ্গভঙ্গের, এবং মুসলমানদের চাকরি বাকরি, ব্যবসা শিক্ষার সুযোগ বাড়বে বলে তিনি মনে করতেন। অর্থনৈতিক কারণগুলোর মধ্যে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে গিয়েছিল, অর্থাৎ পশ্চিম অংশটা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, আর পূর্ব অংশটা কি পিছিয়ে পড়েছিল। চাকরি বাকরি, শিক্ষা দীক্ষার দিক থেকে অর্থনৈতিকভাবে তারা এগিয়ে গেছে। সবকিছু কলকাতা কেন্দ্রিক প্রতিষ্ঠা হয়েছিল, যার কারণে বাংলাকে ভাগ করে কলকাতা থেকে বিভক্ত করে নতুন করে ঢাকাকে রাজধানী করে, যাতে ঢাকা এবং তার আশপাশের এলাকা কিছুটা হলেও উন্নত হতে পারে। সামাজিক কারণের মধ্যে রয়েছে হচ্ছে পশ্চিম পাকিস্তানের তোমার পশ্চিম বাংলার যারা হিন্দু জমিদার ছিল তারা পূর্ব বাংলার মুসলমানদেরকে অনেক বেশি তোমার শোষণ করতো। তাহলে পূর্ব বাংলার মুসলমান কৃষকদেরকে শোষণ করতো কারা? যে পশ্চিমবঙ্গের হিন্দু জমিদাররা। যার কারণে পূর্ব বাংলার মুসলিমরা অনেক বেশি শোষিত, বঞ্চিত ছিল। যার কারণে বঙ্গভঙ্গের পরে কলকাতায় যে কেন্দ্রীভূত ক্ষমতা ছিল সেটা ভাগ হয়ে পূর্ব বাংলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপরে কিছুটা হলেও কি যে তোমার আশার আলো দেখিয়েছে। তো আমরা কয়েকটা কারণ আবার একটু রিমাইন্ড করি বঙ্গভঙ্গের কারণ, যেখান থেকে সিকিউর প্রশ্ন আসবে। প্রথম কারণ হচ্ছে একজন বলছে ভাই কৃষি কবে নিবে দুকুমিয়া? এই দুকুমিয়া ভদ্রলোক, স্যার লাইটিং লো, কিছু দেখা যায় না। আরিফ হাসুল্লাহ বলছে লাইটিং লো, কোথায় লাইটিং লো? আমাকে দেখা যায় না। হ্যাঁ, এরপরে হচ্ছে জান্নাত বলছে সিকিউর পেপার এত কঠিন কেন? সিকিউর জন্য কি অধ্যায় স্কিপ করা যাবে? সিকিউর জন্য ফার্স্ট অধ্যায় স্কিপ করার দরকার নেই, পড়ার ইচ্ছা করে না। পাক করে শাসন করে ক্ষমতা বৃদ্ধি। আচ্ছা, কমেন্ট দেখতেছি তোমাদের, হিন্দু মুসলমান বিভাজন। ভাই সারাদিন আমি ফার্স্ট চ্যাপ্টার পড়লাম, এখনও শেষ করতে পারিনি। আমরা 1 ঘন্টা শেষ করব। লেবু, আমরা 1 ঘন্টা শেষ করব। তোমার নামের সাথে আমি লেবুর কথা মনে পড়ে গেল। যাই হোক, তোমার নামটা সুন্দর, পারবেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কপালে হাত দিবেন। হাকিম শাহ, এটা ভালো ছিল। তোমার এই ডায়লগটা ভালো ছিল, কপালে হাত দেওয়ার ব্যাপারটা। কারণ হচ্ছে প্রথম অধ্যায় থেকে তোমার 30 নাম্বার থাকবেই। 30 নাম্বার, বিশ্বাস করো আর না করো, 30 নাম্বার থাকবে প্রথম অধ্যায় থেকে, বুঝছো? আপনি ক্লাস না করাই, আচ্ছা বা আপনি ক্লাস না করাইয়া জিএফ এর সাথে প্রেম করেন, কাজে দিবে। আচ্ছা, মেহেদি হাসান নাইম, আচ্ছা কার জিএফ এটা বলো নাই, তোমার জিএফ থাকলে সেটা বলো, তোমার জিএফ এর সাথে আমার একটু আলাপ আছে, ঠিক আছে?
তো আমার জিএফ এর সাথে বললে সেটা সেটা ঠিক ছিল, কিন্তু তুমি যেহেতু উল্লেখ করো না, তাহলে তোমার জিএফ এর একটু ইনবক্সে আমাকে আইডি লিঙ্কটা একটু পাঠাই দিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আবার আলোচনায় চলে যাই যে বঙ্গভঙ্গের যে কয়েকটা কারণ আমি বললাম, সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে কি যে তোমার বঙ্গভঙ্গ এটা প্রশাসনিক দিক থেকে কার্জন, লর্ড কার্জনের যে ঘোষণা ছিল, লর্ড কার্জনের ঘোষণা 1902 সালের, হ্যাঁ, এই লর্ড কার্জনের ঘোষণা অনুযায়ী মূলত তোমার লর্ড কার্জনের ঘোষণা অনুযায়ী মূলত তিনি ভাগ করেছেন 1905 সালে এসে, ঠিক আছে? আচ্ছা, পার্টগুলা, আচ্ছা পার্ট না, আমি টপিক বলে দিচ্ছি। বঙ্গভঙ্গ থেকে একটা প্রশ্ন থাকবেই, এই যে আমি বললাম এখান থেকে একটা সিকিউ প্রশ্ন থাকবেই। বঙ্গভঙ্গের কারণটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অর্থনৈতিক কারণ ছিল, প্রথমে আবার বলছি যে একটা হচ্ছে প্রশাসনিক কারণ, বড় এলাকা ভাগ করতে হবে, 2 ভাগ করেছে। এরপরে মুসলমানদের দাবি ছিল, এবং রাজনৈতিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়ন করা। অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল। 5টা কারণ, এই 5টা কারণ ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা বঙ্গভঙ্গের প্রভাব নিয়ে আমরা আলোচনা করি। বঙ্গভঙ্গের ফলে কি হয়েছে, যে মুসলমানদের উপর প্রভাব কি আর হিন্দুদের উপর প্রভাব কি, এটা একটু তোমরা নিজেরাই পড়ো। মুসলমানদের উপর প্রভাব হচ্ছে বঙ্গভঙ্গকে মুসলমানরা আশীর্বাদ হিসেবে দেখেছে, এবং হচ্ছে অন্যদিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির আশা নিয়ে মূলত বঙ্গভঙ্গের দাবি জানিয়েছিল মুসলমানরা। এবং অন্যদিকে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের জন্ম হয়েছে, যার কারণে 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছে। তাহলে বঙ্গভঙ্গের মানে মুসলিম লীগের প্রতিষ্ঠা হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে কি মুসলিম লীগের প্রতিষ্ঠা। তাহলে বঙ্গভঙ্গের মানে মুসলিম লীগের প্রতিষ্ঠার অন্যতম কারণ হচ্ছে কি বঙ্গভঙ্গ, মনে রাখবা বঙ্গভঙ্গ, ঠিক আছে? তোমাদের কমেন্ট দেখে আমার মানে নিজেরই মাথায় আওলাই যাচ্ছে, কি বলবো আর। হ্যাঁ, স্কিপ করলে প্রবলেম হবে। থার্ড চ্যাপ্টার স্কিপ করবা কেন? এর থেকে সহজ অধ্যায় আছে নাকি? ফাইল দিছি হোয়াটসঅ্যাপে, দেখো হোয়াটসঅ্যাপে ফাইল যেটা দিছি ওটাই পড়ে নাও। মাত্র 15 পেজ মনে হয়, 15 পেজের মধ্যে কিন্তু এত পড়া নাই, মাঝখানে গ্যাপ বেশি আছে ওইখানে, ঠিক আছে? তোমাদের বইয়ের মতো এত আহামরি মানে এত বেশি পড়া আমি দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে টু দ্য পয়েন্ট পড়াচ্ছি। আর হিন্দুদের উপর প্রভাব কি? তাহলে বঙ্গভঙ্গের আশীর্বাদ ছিল মুসলমানদের জন্য। হিন্দুদের উপর প্রভাব হচ্ছে বঙ্গভঙ্গ মাতার অঙ্গচ্ছেদ বলে বন্ধ, মানে তারা বলতেছে বঙ্গমায়ের তোমার অঙ্গচ্ছেদ। তারা বলতেছে যে বাংলাকে ভাগ করা এটা মাকে 2 ভাগ করার মতো ব্যাপার। বাংলা তো আমার মা, তো বাংলাকে ভাগ করছে কেন? ভাগ করাটাকে তারা ভালো চোখে দেখে নাই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা মনে করো, মাতার অঙ্গচ্ছেদ মনে করা হয়। জাতির ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র বলে প্রচার করে স্বদেশী আন্দোলন, সন্ত্রাস ও উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটে। বঙ্গভঙ্গের ফলাফল কি? যে ব্রিটিশরা যেটা চাইছে সেটা বাস্তবায়িত হয়েছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। যে মুসলমানদের জাতীয়তাবাদী আন্দোলনের যে সেটার উত্থান হলেও ভারতীয় জাতীয়তাবাদীটা দুর্বল হয়ে পড়েছে। তাহলে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন যেটা, সেটা দুর্বল হয়ে পড়েছে। সাম্প্রদায়িকতা বেড়েছে, অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে তিক্ততা বেড়েছে, বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। কারণ পশ্চিমবঙ্গে বেশিরভাগ ছিল কারা? হিন্দুরা, আর পূর্ববঙ্গে বেশিরভাগ ছিল কারা? মুসলিমরা, যার কারণে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। বুঝতে পারছো? ওকে, 300টা আমার 350 এমসিকিউ পরেই কিছু মনে নাই। আচ্ছা, মনে না থাকা তো স্বাভাবিক, যদি মনে না থাকে তাহলে সব, যদি মনে থাকে তাহলে অস্বাভাবিক। বুঝতে পারছো? এবার আসি হচ্ছে আমরা হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি করছে ফলাফল, এটা ফলাফল, বুঝছো? এটা পরীক্ষায় সিকিউ প্রশ্ন থাকতে পারে। যেমন ধরো গ নাম্বার প্রশ্নে যদি কারণের কথা বলে, তাহলে ঘ নাম্বার প্রশ্নের মধ্যে আসবে কি? ফলাফল। ফলাফলের মধ্যে আমরা সাম্প্রদায়িকতা বাড়ছে, মুসলিম জাতীয়তা, মুসলিম লীগের জন্ম হয়েছে, হিন্দু মুসলমানদের সম্পর্ক, স্বদেশী আন্দোলন এবং সন্ত্রাস উগ্র হিন্দুবাদের, পূর্ব বাংলার উন্নতি হয়েছে। এবার আসি পরবর্তী, সেটা হচ্ছে ঢাকার মর্যাদা বেড়েছে বঙ্গভঙ্গের কারণে, অর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। যেমন ধরো চট্টগ্রাম বন্দর এবং রাস্তাঘাটের নির্মাণ শুরু হয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কারণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পরে প্রতিষ্ঠা হয়েছে। বঙ্গভঙ্গ রদের পরে কলেজ প্রতিষ্ঠা হয়েছে, ভবন নির্মাণ হয়েছে, অনুদান প্রদান বেড়েছে। এরপরে বঙ্গভঙ্গ রদ 1911 সালের 12ই ডিসেম্বর ব্রিটিশ সরকার ওই যে তোমার তীব্র আন্দোলনের ফলে, অর্থাৎ আন্দোলনের বঙ্গভঙ্গ রদ মানি, বুঝছো তো? রদ মানি হচ্ছে কি? এই যে বাংলাকে যে 2 ভাগ করছিল, মাঝখান দিয়ে এই যে তোমার যে সীমানাটা তুলে দিয়ে পুরো এলাকাকে আবার বঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছো। এবার আসি হচ্ছে আমরা এখানে হ্রদের পেছনে যে কারণগুলো ছিল, তীব্র গণ আন্দোলন,
বঙ্গভঙ্গ হিন্দু মুসলমানদের যে বিভাজন সেটার ফলে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। বঙ্গমাতার অঙ্গচ্ছেদ বলে মনে করেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাল গঙ্গাধর তিলক এবং অরবিন্দ ঘোষ এদের দুর্বার আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ বাধ্য হয়েছে। আরেকটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ, যে ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে অন্যতম হচ্ছে হিন্দুদের সন্ত্রাসী কার্যকলাপ। জমিদার যারা ছিল তারা অনেকে জমিদারি হারিয়েছে, ফলে তারা সন্ত্রাস নিয়োগ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে এক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। বিশেষ করে পুলিশ কর্মকর্তা শামসুল আলমকে যখন হত্যা করে 1910 সালে, ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে। তাহলে বঙ্গভঙ্গ রদ করার জন্য আগে চ্যাপ্টারগুলো হালকা পড়ে নিলে অনলাইন ক্লাস করলেও বিরক্ত লাগে না, এমসিকিউ বলে বোঝা যায়। শারিয়ার রুকন একদম ভালো কথা বলেছে, আমি এই জন্য তোমাদের গতকালকে ক্লাস নেই না, আমি মনে করেছি তোমরা করে নিবা। এবার আসি হচ্ছে তোমার বঙ্গভঙ্গ রদটা কে করেছে, এটা আমাদের মনে রাখতে হবে। 12 ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জের দিল্লির অভিষেক অনুষ্ঠানে ঘোষণা করে বঙ্গভঙ্গ রদ এবং পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গকে পুনরায় একত্রিত করা হয়। এবার হিন্দুরা খুশি হয়েছে, মুসলমানরা অসন্তুষ্ট হয়েছে বঙ্গভঙ্গ রদে। আচ্ছা, বঙ্গভঙ্গ হওয়ার পরে মুসলমানরা খুশি হয়েছে, আর রদ হওয়ার পরে মুসলমানরা অসন্তুষ্ট আর হিন্দুরা খুশি হয়েছে। এবার আসে এরপরে মুসলিম লীগ। আমি আসলে সকাল থেকেই হচ্ছে কন্টিনিউয়াসলি আমি ক্লাস নিচ্ছি, সকাল থেকেই, হ্যাঁ, এবং তোমাদের শুরু করছি তো হচ্ছে 2টা থেকে, এরপরেই গ্যাপ দিয়ে আমার ক্লাস, একটু আগেও আমি ফেড বেসে ক্লাস নিয়েছি। আমার মাথা ব্যথা করতেছে প্রচণ্ড পরিমাণে। তারপরে আমি তোমাদেরকে কিছু জিনিস পয়েন্ট আউট করে দিই। মুসলিম লীগের ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে মুসলিম লীগ হয়েছে মূলত বঙ্গভঙ্গের কারণে। মুসলিম লীগের জন্ম হতো না বঙ্গভঙ্গ না হলে, তাহলে মুসলিম লীগের জন্মের প্রেক্ষাপট কি? বঙ্গভঙ্গ পরীক্ষায় আসতে পারে। তাহলে বঙ্গভঙ্গের পরে 1905 সালের পরে বঙ্গভঙ্গ 1906 সালে মুসলিম লীগ হয়েছে। এরপরে হচ্ছে কি, যে 1906 সালে 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধি লর্ড মিন্টোর কাছে পৃথক নির্বাচনের দাবি জানায়। পরে 30 ডিসেম্বর 1906 সালে নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাবে বিকারুল মুলুকের সভাপতিত্বে গঠিত হয় একটি নতুন রাজনৈতিক দল, নাম হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ। মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য উদ্দেশ্য ছিল 3টি। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কয়টা ছিল? কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কয়টা? কংগ্রেসের কয়টা? কমেন্টস করে দেখি পারো কিনা। কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য কয়টা ছিল বলো? 4টি। আগে 7টি ছিল। 7টি বলতে হচ্ছে হাসোয়াপার আমলে 7টি ছিল। হাসোয়াপা ওই তার বাবার 7 মার্চের বক্তব্যকে সংবিধানে যুক্ত করেছে, স্বাধীনতার ঘোষণাকে সংবিধানে যুক্ত করেছে, আরও কয়েকটা আরও ছিল। এগুলোর কারণে পরবর্তীতে এগুলো হাসোয়াপা যাওয়ার পরে বাতিল করে দিয়েছে। মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য যেটা বললাম যে 3টি, তোমরা কংগ্রেসের কয়টা লক্ষ্য উদ্দেশ্য ছিল বলো? হ্যাঁ, প্রতিক্রিয়ার মধ্যে কামরুল ইসলাম সজীব যেটা বলেছে নাথান কমিশন গঠন। নাথান কমিশন হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আগে যে কমিশন, আমরা যখন হচ্ছে ফেড বেসে পড়াই বা হচ্ছে ডিটেলসে পড়াই তখন নাথান কমিশন কি, কেন ওটা, সেগুলো নিয়েও আমরা আলোচনা করি। তবে এখন সময় যেহেতু নাই। মুসলিম লীগের প্রধান কার্যক্রম কি? দাবি দাওয়া উপস্থাপন, পৃথক নির্বাচনের দাবি। পৃথক নির্বাচন মানে হিন্দু মুসলমানদের আলাদা নির্বাচন, কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ আন্দোলন এবং 14 দফা প্রস্তাব, এবং এর পাশাপাশি 14 দফা প্রস্তাব কার? মোহাম্মদ আলী জিন্নার আর কি, ঠিক আছে, এবং যুক্তরাষ্ট্রীয় প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রীয় ধারণা, যেটা 1935 সালের আইনের মধ্যে উল্লেখ আছে। দ্বিজাতি তত্ত্ব হচ্ছে মূলত 1940 সালের যেই শেরে বাংলা একবস্ত লোকের যে উত্থাপিত যে তত্ত্ব, সেটা দ্বিজাতি তত্ত্ব, সরি লাহোর প্রস্তাব। আর দ্বিজাতি তত্ত্ব হচ্ছে তোমার কি? জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব, জিন্না। আচ্ছা, এরপরে আমরা পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি বলা হয়, হ্যাঁ, এই প্রস্তাব, অর্থাৎ যেটা দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাব, এগুলো পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল। এরপর ভারতীয় কাউন্সিলের 1909, যেটাকে মল্লমেন্টো সংস্কার আইন বলা হয়। পূর্ববর্তী আইনগুলো ব্যর্থ হয়। পূর্ববর্তী আইন মানে কোনগুলা? 1861, 1892, এগুলো যখন ব্যর্থ হয়, পরে লর্ড মিন্টুর শাসন আমলে মল্লি এবং মিন্টু এই যে দুইজন মিলে ভারতীয় পরিষদ বিল পাস করেন, এবং এটি ব্রিটিশ পার্লামেন্ট থেকে 25 মে 1909 সালে। এবং এই আইনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভারতীয়দের প্রতিনিধিত্বশীল শাসন রাখা হয়। এখানে বিশেষ করে যেটা আমরা ওই যে আইন পরিষদ বললাম না, আইন পরিষদ, দেখো আইন পরিষদ, অর্থাৎ মুসলমান এবং হিন্দুদের পৃথক নির্বাচন ব্যবস্থা রাখা হয় এই যে 1909 এর আইনের মাধ্যমে। মনে রাখবা, মুসলমানরা এই পৃথক নির্বাচনের দাবি জানিয়ে আসছে অনেক আগে থেকেই, ঠিক আছে। এক বইয়ে 4টি দেওয়া আছে, আরেক বইয়ে 7টি, 4টি। আচ্ছা, কিসের তফসিলের কথা বলতেছো? তফসিলের কথা না, আমি তো বলতেছি তোমাদের ওই যে কংগ্রেসের লক্ষ্য উদ্দেশ্য 4টি, ঠিক আছে। আর মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য কয়টা? 3টা।
প্লিজ রিপ্লাই। শাহরিয়ার রোকন বলতেছে স্যার প্রথম অধ্যায় পড়ানোর পর কি আবার বিরতি দেবেন? না, দিব না। আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাকে কমন টপিক ধরে দিয়ে আমি লিভ নিব, আমি আর ক্লাস নিব না, ঠিক আছে? আর তোমাদের সাজেশন আমি হচ্ছে যেটা সিকিউ সাজেশন দিয়ে দিব কয়েকটা, এবং সিকিউ সাজেশনগুলো কীভাবে হয়েছে সেটা আমি বলবো, ঠিক আছে? এবার সংখ্যা সাম্যনীতি মানে হচ্ছে কি, যে তোমার হিন্দু মুসলমানদের জন্য সংখ্যা সাম্যনীতি। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে আইন পরিষদ, এই যে কেন্দ্রীয় আইন পরিষদের সংখ্যা 16 থেকে বাড়িয়ে, যেটা আমরা জানি যে 10 থেকে, একটু আগে আমরা পড়ছি কি, যে 1861 সালের আইনের মধ্যে কয়জনের রাখা হয়েছে? 6 থেকে 12 জন। 6 থেকে কত? 12 জন। আর 1892 আইনের মধ্যে 10 থেকে 16 জন রাখা হয়েছে। আর 1909 সালের যে আইন, সেটার মধ্যে রাখা হয়েছে কত? যে তোমার এই যে তোমার যে 16 থেকে 69 জনে উন্নীত করা হয়, মনে রাখবে এটা। এখন আগে তো প্রাদেশিক ছিল না, এটাতে প্রাদেশিক ছিল না, এটাতে কি ছিল না? প্রাদেশিক আইন পরিষদ ছিল না। এইখানে প্রাদেশিক আইন পরিষদ করা হয় এবং এটার সদস্য সংখ্যা করা হয় 20 জন। বুঝতে পারছো কিনা? 20 জন, হ্যাঁ। আর এখানে করা হয় হচ্ছে 52 জন বাংলায়। আমি একটু আগে যে 20 জনের কথা বলছি, সেটা কোথায়? 1892-এ বাংলায় আইন পরিষদের সদস্য সংখ্যা ছিল হচ্ছে কতজন? 20 জন। আর এখানে করা হয়েছে কয়জন? 52 জন, মনে রাখবা। বা এগুলো দরকার নাই, এগুলো তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বা। তোমাদের তো সময় নাই, আজকে রাতটাই তোমাদের এমসিকিউ দিয়ে দিবে কিছু। মন্টেগু-স্যামসফোর্ড সংস্কার আইন, এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এটাতে। আমি তোমাদেরকে আবার বলছি যে যেই সরকার ব্যবস্থা, মানে যে আইনের মাধ্যমে 1919 সালের যে আইন, সেই আইনটার প্রেক্ষাপট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। 1914 থেকে 1918 সালে যে তোমার বিশ্বযুদ্ধ হয়েছে, 1914 থেকে 1918 সালে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধে যদি ভারতীয়রা ব্রিটিশদেরকে সহযোগিতা করে, প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয়রা যদি ব্রিটিশদেরকে সহযোগিতা করে, তাহলে ব্রিটিশ মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা আমাদেরকে কি দিবে? স্বায়ত্তশাসন দিবে। তাহলে স্বায়ত্তশাসন দেওয়ার নাম করে তারা আমাদেরকে দিয়েছে কি? স্বায়ত্তশাসন দেওয়ার নাম করে তারা আমাদেরকে দিয়েছে দ্বৈত শাসন। দ্বৈত শাসনটা কোন সময়ের? যদি পরীক্ষা আসে তাহলে মন্টেগু-স্যামসফোর্ড সংস্কার আইন বা 1919 সালের যে আইন, সেটাকে বলবা। এখানে সদস্য সংখ্যা বিশেষ করে এখানে আইনসভা 2 কক্ষ বিশিষ্ট ছিল, একটা উচ্চকক্ষ আর একটা এই যে দেখো কেন্দ্রীয় আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট ছিল। এবং গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়ানো হয়। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, যে ভারতীয় হাই কমিশনার পদ সৃষ্টি করা হয় কোন আইনে? কর্ম কমিশন সৃষ্টি করা হয় কোন আইনে? ঠিক আছে, এত সহজ একটা সাবজেক্ট লিখতে গেলে ফাইটা যায়। আচ্ছা, সিকিউ সলভ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখি। এবার আসি দ্বৈত শাসন। দ্বৈত শাসন মানে হচ্ছে 2 জনের শাসন, বুঝছো? তো দ্বৈত শাসনটা তোমাদের এটা কোন আইনের বৈশিষ্ট্য যদি বলে, তাহলে 1919 সালের যে তোমার মন্টেগু-স্যামসফোর্ড আইন বা হচ্ছে ভারতীয় পরিষদ আইন। এরপরে 1935 সালের আইন। এই আইনের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, পড়বা বৈশিষ্ট্যগুলো, তোমরা এখনই পড়বা এই অধ্যায়টার বৈশিষ্ট্যগুলো। কখন হয়েছে? যে এটা মূলত 1935 সালের 2 আগস্ট। এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, ভারতীয় ফেডারেশন গঠন, অর্থাৎ যুক্তরাষ্ট্র। প্রদেশগুলো স্বায়ত্তশাসিত হবে এবং কেন্দ্র থেকে এটা চলবে। তাহলে এটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, ফেডারেশন গঠন। তাহলে 11টি প্রদেশ ও দেশীয় রাজ্য মিলে একটি ভারতীয় ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা করা হয়। রাজ্যগুলো যোগদান না করা এটি বাস্তবে কার্যকর হয়নি এবং এটার বিরোধিতা করেছে কারা? মুসলিমরা। তাহলে আমরা যে একটু আগে বললাম মুসলিম লীগের কার্যক্রমে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে বিরোধিতা, সেটাই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা, এটাই হচ্ছে এটা। এবং কেন্দ্রীয় তালিকা, এটা গেল, এটা গেল, এগুলো গেল। আচ্ছা, এটা তোমরা এটা পড়বা, এটা বৈশিষ্ট্যগুলো পড়বা। আমি আর পড়াচ্ছি না। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি, যে তোমার বার্মাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় 1935 সালের আইন থেকে। 1935 সালের আইনে বার্মাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, বার্মা ভারত থেকে আলাদা করে দেওয়া হয়। পৃথক নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ আগেরটাই রাখা হয়, মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়। এর মাধ্যমে হিন্দু মুসলিম বিভাজন আরও স্পষ্ট হয়। এরপরে আমরা একদম ডিরেক্ট 35 সালের গভর্নর জেনারেলের ক্ষমতা কী ছিল সেটা এখানে আছে। গভর্নর জেনারেলের ক্ষমতা এখানে অনেক বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে?
তো ব্রিটিশ সরকার বা রাজ কর্তৃক নিযুক্ত হতেন এবং তিনি এই এলাকা শাসন করতেন। আমি একদম শেষের দিকে চলে যাই, আস্তে আস্তে আমি এগুলো বৈশিষ্ট্য পড়তে বলছি তোমাকে। 35 সালের আইন, এখান থেকে যে হুবহু প্রশ্ন আসবে এটা আমি বলতে পারতেছি না, কারণ হচ্ছে এই আইন থেকে তেমন একটা প্রশ্ন আসে না, তবে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসতে পারে। আমরা কথা বলতে বলতে আমার মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড ব্যথা করতেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ডিরেক্ট আরেকটা আইনে চলে যাই যেখান থেকে সিকিউ আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, দ্বিজাতি তত্ত্ব, এটা থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে। অনুধাবনমূলক প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব কার, বা যে জিন্নার দ্বিজাতি তত্ত্ব ব্যাখ্যা করো। এটা পড়বা। দুইটা জাতির জন্য দুইটা দেশ, অর্থাৎ ভারতের মধ্যে মেজর দুইটা জাতি ছিল, একটা হচ্ছে মুসলিম জাতি আর একটা হচ্ছে কি হিন্দু জাতি। এই মুসলিম এবং হিন্দুদের দুইটা দেশের জন্য মূলত যে দাবি জিন্না উপস্থাপন করেছিল সেটাই হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, মনে থাকবে। তো জিন্না বলতেছে যে হিন্দু এবং মুসলিম শুধু তোমার দুইটা সম্প্রদায় নয়, বরং দুই ধরনের জীবন ব্যবস্থা, হিন্দুদের জীবন আর মুসলিমদের জীবন এক নয়। এই জন্য মূলত দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেছিলেন তিনি। এবং এখানে আমরা লাহোর প্রস্তাব, লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের এক অধিবেশনে শেরে বাংলা একে ফজলুল হক এই প্রস্তাব উত্থাপন করেন। এবং লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল হচ্ছে তোমার যে প্রদেশগুলো, অর্থাৎ হচ্ছে যে অঞ্চলগুলোতে যারা বস করে, যেমন ধরো পূর্ব, দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ পূর্ব অঞ্চলে মুসলমানরা বাস করে, তাহলে মুসলমানদের এই অঞ্চলে হবে একটা স্বাধীন দেশ। তো এটাকে সংশোধন করে, এটা নিয়ে তোমার একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই। কংগ্রেস তৎকালীন সময়ে মুসলিম লীগের নেতারা, বিশেষ করে যারা হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ে ছিল, লাহোর প্রস্তাবের সংশোধনী যেটা, এটা এই যে এস্টেটস বা একাধিক রাষ্ট্র গঠন বাদ দিয়ে এস্টেট বলা হয়, এবং জিন্না দাবি করেন এস্টেট শব্দটা টাইপের ভুল, তবে দলিল বিশ্লেষণে দেখা যায় উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছিল এটা। আচ্ছা, লাহোর প্রস্তাবের মাধ্যমেই কিন্তু পাকিস্তান প্রস্তাব, এটাকে পাকিস্তান প্রস্তাবও বলা হয়। তাহলে এই প্রস্তাবকে কিও বলা হয়? পাকিস্তান প্রস্তাবও বলা হয়। লাহোর প্রস্তাবকে কিও বলা হয়? পাকিস্তান প্রস্তাবও বলা হয়ে থাকে। এই যে মন্ত্রী মিশন পরিকল্পনা, কয়জন মন্ত্রী ছিলেন এটা মনে রাখবেন। মন্ত্রী মিশন পরিকল্পনা 3 জন মন্ত্রীর নামগুলো মুখস্থ করে ফেলো। মন্ত্রী মিশনে কারা কারা ছিল নামগুলো মুখস্থ করে ফেলো। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, মন্ত্রী মিশন পরিকল্পনায় কয়জন মন্ত্রী ছিলেন? 3 জন। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড প্যাথিক লরেন্স, এবি আলেকজান্ডার। ওকে, পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যাখ্যা করা, অথবা হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, ওই যে তোমার এমসিকিউতে থাকতে পারে যে মন্ত্রী মিশন পরিকল্পনায় কারা দায়িত্বে ছিলেন। এবার আসি, আমরা একদম শেষের দিকে চলে আসছি, যদিও তিন জুন পরিকল্পনা বা লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, অনুধাবনমূলক প্রশ্ন। মাউন্টব্যাটেন পরিকল্পনা ব্যাখ্যা করো। মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। মুসলিম লীগ 16 আগস্ট 1946 সালে প্রত্যক্ষ সংগ্রাম দিবস ঘোষণা করে এবং 2 সেপ্টেম্বর ঘোষণা করে কালো দিবস, এবং পরবর্তীতে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এবং এই দাঙ্গা থামানোর জন্যই লর্ড মাউন্টব্যাটেনকে ভারতবর্ষে পাঠানো হয় 48 সালের জুনের মধ্যে। ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্যই মূলত যে তোমার লর্ড মাউন্টব্যাটেনকে পাঠানো হয়। লর্ড মাউন্টব্যাটেন ভারতে আসার পরে তিনি তোমার 24 মার্চ শপথ গ্রহণ করেন। পরিকল্পনার জন্য তিনি কাদেরকে নিয়ে বসতেন সেটাই আমাদের মনে রাখতে হবে। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু এবং মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং শিখ নেতা বলদেব সিং এর সাথে 2 জুন একান্তে আলাপ করেন এবং 3 জুন তাদের পরিকল্পনা পেশ করেন। এটাই হচ্ছে মাউন্টব্যাটেন পরিকল্পনা। ঠিক আছে, স্টেটস এর টাইপিং মিস্টেক বলে জিন্নাহ চালাই দিছে। হ্যাঁ ভাইয়া, কোন চ্যাপ্টার সিকিউর জন্য স্কিপ করব? স্কিপ করার দরকার নাই। স্কিপ করবা কেন? পারলে স্কিপ করবা কেন? না পারলে না স্কিপ করবা। নিজের থেকে বলতেছে স্কিপ করবে কেন? স্কিপ করবা না, ঠিক আছে? পারলে স্কিপ করবা না, না পারলে স্কিপ করতে পারো। আচ্ছা, এবার আসি আমরা 12 স্বাধীনতা আইন। ওই যে লর্ড মাউন্টব্যাটেন যেটা করছে আর কি, তাহলে কার পরিকল্পনা অনুযায়ী ভারতকে স্বাধীনতা দেওয়া হয়? ওই যে 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারতকে স্বাধীনতা দেওয়া হয়। তো 18 জুলাই একটি আইন পাশ করেন এবং এই আইনটা পরবর্তীতে ভারতবর্ষে 15 আগস্ট থেকে কার্যকর হয়। এবং এই দাবিগুলো অর্থাৎ 14 আগস্ট তোমার এবং 15 আগস্ট এটা
দুইটা রাষ্ট্রের জন্ম হয়। এই যে তোমার 47-এর যে 12 শাসন আইন, 12 স্বাধীনতা আইন, এটা 12 স্বাধীনতা আইন, এটা মনে রাখবে, এটা খুবই সহজ। 12 স্বাধীনতা আইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে কোন আইন অনুযায়ী ভারতের দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছে? পরীক্ষা এখান থেকে একটা সিকিউ প্রশ্ন থাকতে পারে, সিকিউ প্রশ্ন ফর ইউর, হ্যাঁ, তোমার সহজ সুবিধার জন্য আমি এটা বলে দিলাম যে সিকিউ প্রশ্ন এখান থেকে থাকতে পারে। তোমরা যারা লিখতে পারবে না বলে চিন্তা করছো যে প্রশ্ন আসলে মনে হয় প্রথম অধ্যায় থেকে লিখতে পারবো না, তাদেরকে বললাম যে তোমরা দুইটা টপিক পড়ে যাও। একটা হচ্ছে বঙ্গভঙ্গ, ভালো করে পড়ো। তুমি আবার বঙ্গভঙ্গ পড়েই এখান থেকে এমসিকিউ, জ্ঞান, অনুধাবন প্রশ্ন উত্তর করতে পারবে, এটা মনে করার দরকার নাই। আর একটা হচ্ছে 12 স্বাধীনতা আইন, আর হচ্ছে তোমার দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাব। এই টপিকগুলো পড়ে যাও। লাহোর প্রস্তাব থেকে তো আসবেই, লাহোর প্রস্তাব বাদ দিবে না। লাহোর প্রস্তাব যেহেতু শেরে বাংলার, তো শেরে বাংলার সাথে সম্পর্কিত ওই যে তৃতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত করে একটা প্রশ্ন দিয়ে দিবে। আচ্ছা, বৈশিষ্ট্য কি? দুইটি ডোমিনিয়ন, অর্থাৎ এই যে 12 স্বাধীনতা আইন 1947, যেটা 15ই আগস্ট থেকে কার্যকর হয়েছে, এটার মধ্যে দুইটি ডোমিনিয়ন, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। তাহলে ভারতীয় ইউনিয়ন, ভারত আর পাকিস্তান, এরা ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। গণপরিষদ। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি? এই আইনের মধ্যে প্রথমে বলছে দুইটি দেশ সৃষ্টি হবে, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইন্ডিয়া, এবং দুইটি গণপরিষদ থাকবে, একটা হচ্ছে পাকিস্তান গণপরিষদ আর একটা ভারত গণপরিষদ, যারা নিজেদের জন্য সংবিধান প্রণয়ন করবে পরবর্তীতে। সংবিধান যতদিন প্রণয়ন হবে না ততদিন আইন পরিষদ হিসেবে তারা কাজ করবে। দেশীয় রাজ্যের স্বাধীনতা, অর্থাৎ ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে থাকা দেশীয় রাজ্যগুলো স্বাধীন এই আইনের মাধ্যমে। ভারত পাকিস্তানের সৃষ্টি হবে এই আইনের মাধ্যমে। কোন আইনের মাধ্যমে? দেখো, তো ভারতের অধীনে থাকা যে এলাকাগুলো আছে সেগুলোকে পাকিস্তানের চাইলে যোগ দিতে পারবে, ভারতের সাথে চাইলেও যোগ দিতে পারবে। মানে যে কোনো অঞ্চল বা যে কোনো এলাকা ভারতের সাথে বা পাকিস্তানের সাথে যোগ দিতে পারবে, স্বাধীন রাজ্য হিসেবে থাকতে পারবে। ঠিক আছে? তাহলে যেই রাজ্যগুলো আছে সেগুলো চাইলে ভারতের সাথে বা পাকিস্তানের সাথে যোগ দিতে পারবে, এটা বলছে দেশীয় রাজ্যের স্বাধীনতা। তার মানে দেশীয় রাজ্যগুলো যেগুলো স্বাধীন থাকতে পারবে চাইলে তাদের সাথে যোগ দিতে পারবে। ভারত ও পাকিস্তান সৃষ্টি, পাকিস্তান গঠিত হয় পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশ, এবং এটা পূর্ব বাংলা পাকিস্তানের সাথে থাকে। সিলেট গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সাথে থাকে। পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে তোমার পাকিস্তান গঠিত হয়। এই এলাকা পুরো সবগুলো হচ্ছে পাকিস্তানের এলাকা। তাহলে সিলেটও পাকিস্তানের সাথে, পূর্ব পাকিস্তানের সাথে, অথচ সিলেট ছিল আগে আসামের সাথে। আসামের এই অঞ্চলটা পরবর্তীতে ঢাকার সাথে যুক্ত হয়, যার কারণে পরবর্তীতে পূর্ব পাকিস্তানের অংশ হয়। পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, এই যে মাঝে মধ্যে বেলুচিস্তান স্বাধীনতার জন্য আন্দোলন করে, তারা কিন্তু একটা স্বাধীন অঞ্চল ছিল আমাদের মতো, বুঝছো? মানে বাংলাদেশের মতো একটা এলাকা বা প্রদেশ ছিল আর কি। তো ভারত গঠিত হয় অবশিষ্ট অঞ্চল নিয়ে। তাহলে এই অঞ্চলগুলো ছাড়া বাকি যে অঞ্চল ছিল সেগুলো নিয়ে ভারত গঠিত হয়। এবং ভারত শাসন আইনের সংশোধন আসছে হচ্ছে এই আইনের মাধ্যমে। 47 আইনে বলছে যে ভারতে আগে যে 35 আইন ছিল সেটা নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত 35 দিয়ে চললেও যে কিছু সংশোধন সহ কার্যকর থাকবে, যেমন শেষাধীন ক্ষমতার বিলোপ করা হয়েছে। গভর্নর জেনারেল আর কোনো ধরনের ক্ষমতার চর্চা করবেন না। তো গভর্নর জেনারেল মূলত মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করবেন। গভর্নর জেনারেলের নিয়োগ ভারত পাকিস্তানের পরামর্শে নিয়োগ হবে, রাজারা নিয়োগ দিবে না, এটা বলা হয়। এবং ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা বিলোপ, অর্থাৎ ব্রিটিশ আইন আর ডোমিনিয়নে কার্যকর হবে না, ব্রিটিশরা আইন আর দিবে না। ঠিক আছে? সিকিউ দেয় নাই, সিকিউ এখনো দেয় নাই, সিকিউ আমি দিব, এখন দিব, বলে দিব। ঠিক আছে? কমনওয়েলথে থাকার স্বাধীনতা, কমনওয়েলথে থাকবে কি থাকবে না? কমনওয়েলথ আসলে কাদের সংগঠন? কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশদের সংগঠন, বুঝছো? ব্রিটিশদের সংগঠন। ব্রিটিশ বলতে হচ্ছে ইংরেজ যে কলোনি ছিল, ইংরেজদের অধীনে যেই দেশগুলো ছিল, এই ইংরেজদের অধীনে দেশগুলো নিয়েই মূলত কমনওয়েলথ নামক তারা একটা সংগঠন গড়ে তুলেছে, সংস্থা গড়ে তুলেছে। এই কমনওয়েলথে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করতেছে ভারত এবং পাকিস্তানের উপরে। ভারত সচিব যে পদ, সেই পদের অবসান, ভারত সচিব পদের অবসান, অর্থাৎ ভারত সচিবের যে পদ ছিল সেটাকে অবসান করেছে, অর্থাৎ বাতিল করেছে। ভারত সচিব পদ বাতিল, ভারত সম্রাট পদও বাতিল করেছে। এবং সিভিল সার্ভিসে যারা যুক্ত ছিল, আমরা বললাম যে কর্ম কমিশন গঠন করা হয়েছে 1919 সালের আইন অনুযায়ী। আমরা পড়ছি না একটু আগে যে মন্টেগু স্যামসফোর্ড আইনের মধ্যে কর্ম কমিশনের কথা বলছে। কর্ম কমিশনের কাজ হচ্ছে ভারতের জন্য ICS অফিসার নিয়োগ দেওয়া,
অর্থাৎ আইসিএস অফিসার নিয়োগ দেওয়া। এই আইসিএস অফিসার মানে হচ্ছে সিভিল সার্ভিসের লোকেরা। এই লোকেরা কোথায় থাকবে, কোথায় থাকবে সেটা তাদের ইচ্ছার উপরে। তারা কি পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে সেটা তাদের, হ্যাঁ, সেটা পাকিস্তানে থাকবে না ভারতে থাকবে সেটা তাদের ইচ্ছার উপরে, ঠিক আছে। আমি শেষ করে দিচ্ছি, এই যে শেষ, তো শেষ, এই অধ্যায় শেষ। তাহলে এটা তাদের উপর নির্ভর করে এবং তারা ওই দেশের সুযোগ সুবিধা পাবে। কারা? ওই সিভিল সার্ভিসের লোকেরা। টোটাল সামারি হচ্ছে 14 আগস্ট পাকিস্তানের জন্ম এবং 15 আগস্ট ভারতের জন্ম। কিসের ভিত্তিতে? ভারত স্বাধীনতায় 1947-এর ভিত্তিতে। আমরা সেই আইনটাই পড়াইছি এতক্ষণ। তাহলে আমরা চাইলে খুব ইজিলি এইখান থেকে একটা সিকিউ প্রশ্নের উত্তর করতে পারি। তাহলে পরীক্ষায় আসতে পারে যে তোমার একটা আইনের পরিপ্রেক্ষিতে, একটা কি আইনের পরিপ্রেক্ষিতে 1947 সালে দুইটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তো তার মানে এই আইনটাকে বোঝাচ্ছে ভারত স্বাধীনতা আইন। তাহলে লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারতকে দুইটি দেশে বিভক্ত করা হয়। এটাই হচ্ছে এই অধ্যায় এবং এই অধ্যায়টা আমরা, হ্যাঁ, তারপর 4টায় ঘুম থেকে উঠে পড়াশোনা করবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই যে অধ্যায়টা এটা শেষ করছি এবং এরই মধ্য দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়টাতে আসলে কি বলবো, দ্বিতীয় অধ্যায়ে কয়েকটা টপিক আমি তোমাদেরকে বলে দিই। ভাষা আন্দোলন থেকে একটা প্রশ্ন আসবে। ভাষা আন্দোলনের যে কারণ, ইতিহাস, ভাষা আন্দোলন থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, এটা একটু মার্ক করে রাখো। এরপরে আরেকটা প্রশ্ন আসবে হচ্ছে পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য, তোমার পাকিস্তান সংবিধানও পড়তে পারো, পাকিস্তান সংবিধানও পড়তে পারো। কনফিউজড করার জন্য তোমাদেরকে সংবিধানের বৈশিষ্ট্য দিবে, এটা কত সালের সংবিধানের বৈশিষ্ট্য সেটা আসতে পারে। ইসলামী প্রজাতন্ত্র যদি লেখা থাকে তাহলে ধরে নিবে এটা পাকিস্তানের সংবিধান। বুঝতে পারছো? এটা পাকিস্তানের কি সংবিধান। আমার জট চলে আসছে একদম, ওকে। পাকিস্তানের কি সংবিধান, এটা মনে রাখবা। 69-এর গণ অভ্যুত্থান, প্লিজ আমি কয়টা টপিক বলে দিই, তোমরা একটু মনে রাখবা। ভাষা আন্দোলন, দ্বিতীয়দের, এগুলো তোমরা রাতের ভিতরে দেখে ফেলবা। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 1970-এর নির্বাচন, এই 3টা টপিক থেকে সিকিউ প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না, মানে আসার সম্ভাবনা নাই। আর একটা সংবিধান থেকে প্রশ্ন আসতে পারে পাকিস্তান সংবিধান। যদি কোনোভাবে পাকিস্তান সংবিধান দেয়, বৈশিষ্ট্যের মধ্যে লেখা থাকবে ইসলামী প্রজাতন্ত্র। যদি ইসলামী প্রজাতন্ত্রের কথা বলে তাহলে মনে রাখবা এটা পাকিস্তান সংবিধানের কথা বলছে। পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখবা, বৈশিষ্ট্য, পাকিস্তান সংবিধানের বৈশিষ্ট্য, পাকিস্তান সংবিধানের কি বৈশিষ্ট্য, মার্ক করে নাও এই টপিকগুলো। ভাষা আন্দোলন পুরোটা পড়তে হবে, এখান থেকে একটা সিকিউ প্রশ্ন আসবেই, কোনো ভুল ছাড়া আসবে একদম, ঠিক আছে। নিজুম রাত বলতেছে যে আচ্ছা আমাদের কারো ক্লাসে লোডশেডিং হয় না, আনোয়ার স্যারের ক্লাসে এত লোডশেডিং হয়। আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে বলি, হ্যাঁ, এখন থেকে আর লোডশেডিং হবে না। কেন হবে না সেটা বলি। আমাদের এতদিন এত বড় অফিসে, তোমরা হয়তো আমাদের অফিসে আসলেই বুঝতে পারবা যে আসলে এখানে বিশাল কর্মযোগ্য। এক কথায় বলতে গেলে এখানে প্যানেল, এরকম প্যানেল আছে আমাদের প্রায় 3টা। এগুলো অনেক পাওয়ারফুল, অর্থাৎ হচ্ছে বিদ্যুৎ টানে। এসি আছে প্রত্যেকটা রুমে একটা করে, ফ্যান আছে এখানে প্রত্যেকটা, আমাদের ওয়ার্ক স্টেশনে আছে 2টা, 3টা আছে ওয়ার্ক স্টেশনে এবং সামনে আছে একটা, এরপরে পাশের রুমে আরেকটা আছে। তাহলে 4টা-5টা ফ্যান আছে, সাথে হচ্ছে এই যে তোমাদের ক্লাস নিচ্ছে এখানে প্রায় 6টা করে লাইট আছে। তো এরপরে ডিভাইস চলতেছে, কম্পিউটার চলতেছে। তো এতগুলো বিদ্যুৎ আসলে মানে আইপিএসের দ্বারা সম্ভব না, মানে চলে না বলতে গেলে। তো আইপিএস দিয়ে চলে কি, আইপিএস দিয়ে চলে হচ্ছে যে তোমার লাইট, ওই রাউডার বা হচ্ছে ওয়াইফাই এবং হচ্ছে এই প্যানেল বোর্ডগুলো চালানো যায় সর্বোচ্চ, এসি চালানো যায় না, লাইটগুলোও সব জ্বালানো যায় না, এই জন্য মাঝে মধ্যে আমরা লাইট অফ করে দিই। যাই হোক, তো এতদিন আমরা ছিল হচ্ছে পুরো সেট আপে আইপিএস। তো আমরা ওই আইপিএসটাকে বিচ্ছিন্ন করে শুধু এক রুমেই রেখেছি, যেই রুমে তোমাদের লাইভ ক্লাস নেই, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে লোডশেডিং হচ্ছে না বা হবে না, ঠিক আছে, ওকে। সোশ্যাল ওয়ার্ক, একটু টপিকসগুলো সাজেশন দিয়ে দিন ক্লাসে। আপনারা তো দেখি বিদ্যুৎ অবশ্যই করতেছেন। শারাফাত ইসলাম, বিদ্যুৎ অবশ্যই কীভাবে করে বাবু বলো? এগুলো না হলে কি প্রতিষ্ঠান চলবে?
চলবে না তো। তাহলে এই এন্ডটা আমরা পড়ালাম, শেষ। আমরা এখন তোমাদেরকে আমি তোমাদেরকে 5 মিনিট পরে 5 মিনিট বা 10 মিনিট পরে আমি তোমাদেরকে সিকিউ সাজেশন নিয়ে আসবো, এবং তখন এই লাইভে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ভাইয়া ফার্স্ট অধ্যায় থেকে 3টা গুরুত্বপূর্ণ 3 অধ্যায় গুরুত্বপূর্ণ, এখানে সব অধ্যায় গুরুত্বপূর্ণ। অধ্যায় আছেই তো তোমাদের 5টা। এই টোটাল কয়টা অধ্যায় আছে? আছেই তো 5টা, 6টা অধ্যায় আছে। 10ম অধ্যায়টা কালকে পড়ে ফেলতে বলছি। হ্যাঁ, সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো, একটু পরেই দিব, তবে সেটা এখন দিচ্ছি না, পরে দিচ্ছি। আমি 10 মিনিট একটু রেস্ট করার পরে দিচ্ছি, ঠিক আছে? 10 মিনিট রেস্ট করার পর দিচ্ছি। আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, এই জন্য আমি একটু সময় নিয়ে দিচ্ছি।